হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক বিহার স্টেট ক্লাস 1 সিলেবাস অনুযায়ী 14টি উপন্যাসের পত্রিকায় প্রকাশ, গ্রন্থাগারে প্রকাশকাল ও উল্লেখযোগ্য চরিত্র। আলোচক আমি সৌম্যদীপ মাইতি। এটা টপিক। তো আজকেও আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, কিন্তু তার আগে বলি যে অনেক কোচিং সেন্টার দেখছি স্টেট সিলেবাস অনুযায়ী পড়ানো শুরু করেছে। আমি তো ভাবছি যে এরা কোথা থেকে এত আপগ্রেড হয়, মানে এরা কখনো কখনো মাদ্রাসা পড়াচ্ছে, এসএলএসটি হলে এসএলএসটি পড়াচ্ছে, প্রাইমারি হলে প্রাইমারি পড়াচ্ছে, কখনো আবার ইটেট পড়াচ্ছে, যখন যে পরীক্ষাটা উদয় হয় কখনো আবার রেলওয়ে পড়াচ্ছে, কখনো পিএসসি পড়াচ্ছে ক্লার্কশিপ, কখনো অন্য কিছু পড়াচ্ছে। যখন যে পরীক্ষাটা হাজির হয় সেই পরীক্ষাটাতেই মানে কোচিং শুরু করে। আমি তো ভাবছি কীভাবে সম্ভব, কটা কোচিং সেন্টারে মাস্টার রাখে, আমি সেটাই ভাবছি। যখনই যেটা চলে আসে তখন সেটা এরা পড়ানো শুরু করে। আমার একটা অনুরোধ, ঘরে বসে না করলে কিন্তু হবে না। ধরুন রসময়ী রসিকতা বা ধরুন দেবী প্রভাতকর মুখোপাধ্যায়ের গল্প, এই গল্পগুলো অনেকে কী করে, 30টা প্রশ্ন বা 40টা প্রশ্ন কি 50টা প্রশ্ন ইউটিউবে আপলোড করে দেয় এমসিকিউ আকারে। সবাইকে বলে দেখুন আমাদের প্রশ্ন কত সুন্দর, আমরা কোচিং সেন্টারে এই 1 তারিখ 2 তারিখ থেকে শুরু করবো জানুয়ারি মাসে, আপনারা জয়েন হয়ে যাবেন। আর সব ছাত্রছাত্রী কী করলো, বোকা বনে গেল, জয়েন করে গেল। আবার কী করলো, কেউ কেউ ফেসবুকে বা ইউটিউবে আপলোড করে দিল, আপলোড করে বললো যে আমাদের কোচিং সেন্টার শুরু হবে 1 তারিখ বা 2 তারিখ থেকে, আপনারা সবাই জয়েন করে যাবেন। হ্যাঁ, সে 500 1000 টাকা হোক, যদি ন্যূনতম 500 টাকা হয় সবাই জয়েন করে যাবে। আরে ভাই, বারবার বলছি যে এখানে হচ্ছে 100 নম্বরের থাকবে সাবজেক্ট, 50 নম্বরের থাকবে অঙ্ক, রিজনিং বা জেনারেল নলেজ, ওটা থাকবে ইংলিশ আর হিন্দি, ঠিক আছে 50 নাম্বার। আর 100 নাম্বার থাকবে এটা বাংলাতেই প্রশ্ন হবে, 75 পেতে হবে তার মধ্যে। তো অঙ্ক ইংলিশ যেখানে করুন যায় আসে না, কিন্তু বাংলার জন্য ঘরে পড়ুন। কেন? 14টি উপন্যাস, 10টি নাটক, এগুলো কিন্তু ওই কোনো কোচিং সেন্টারে নিয়ে হবে না, কারণ একটা উপন্যাস থেকে 250 থেকে 300টা প্রশ্ন মিনিমাম বেরোয়, ঠিক আছে? তো সেই জন্য আপনারা এটা ঘরে পড়ুন, কোনো কোচিং সেন্টার নেওয়ার দরকার নেই। আর উপর থেকে যেগুলো 2 থেকে 3 নাম্বার করে প্রশ্ন আসে সেগুলোর দায়িত্ব আমার। আজ যেমন উপন্যাস থেকে আমি দিলাম, উপন্যাসের পত্রিকায় প্রকাশ, গ্রন্থাগারে প্রকাশকাল, উল্লেখযোগ্য চরিত্র, পরে আমি নাটক থেকে দেবো, প্রবন্ধ থেকে দেবো, একদম ফ্রিতে আমি ইউটিউবে আপলোড করব, সবাই দেখে নেবেন। বাহ্যিক যেগুলো এসএসসি সিলেবাসে আছে সেইগুলো তো আমি অবশ্যই দেবো, তবে এখানে শুধু তুমি সন্ধ্যার মেঘ যে ঐতিহাসিক উপন্যাসটা সহজিৎ বন্দ্যোপাধ্যায়ের এটা অ্যাড হয়েছে, এটা এসএসসি সিলেবাসে নেই। হ্যাঁ, এটা অতীশ শ্রীকান্ত দীপঙ্করের যে জীবন কাহিনী অবলম্বন রচিত, সেটা অ্যাড হয়েছে। বাকিগুলো সব আমাদের বইতে আছে, বাংলা সাহিত্যিক চৈতন্যমালা আধুনিক যুগ প্রথম খণ্ড, আমি এখান থেকে দিয়ে দেবো। মানে এই যে বাহ্যিক সাইটগুলো যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে? এখানে 2-3 নাম্বার কমন আসবে, কিন্তু বাকিগুলো আপনারা ঘরে পড়ুন, কোনো 2 মাসের কোচিং সেন্টার নেওয়ার দরকার নেই। হ্যাঁ, একদম বোকা বনে যাবেন, এবং কোচিং সেন্টার থেকে দূরে থাকুন। তো চলুন দেরি না করে আজ ভিডিওটি শুরু করি। ফার্স্ট দেখুন চন্দ্রশেখর। চন্দ্রশেখর রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পত্রিকায় প্রকাশ দেখুন, এত খ্রিস্টাব্দ এত বঙ্গাব্দ এগুলো কিচ্ছু লাগবে না, ঠিক আছে? শুধুমাত্র বঙ্গদর্শন পত্রিকা এটা মনে রাখবেন। আর গ্রন্থাগারের প্রকাশকাল হচ্ছে 1875 খ্রিস্টাব্দ, কোনো তারিখ বা বঙ্গাব্দ কিছু লাগবে না, এইভাবে আপনারা মনে রাখবেন, ঠিক আছে? পত্রিকায় প্রকাশ শুধু পত্রিকার নাম, আর গ্রন্থাগার প্রকাশকাল শুধু খ্রিস্টাব্দটা মনে রাখবেন, তারিখ বঙ্গাব্দ কিছু মনে রাখার দরকার নেই। তবু আমি সবটা পড়ে দিচ্ছি। পত্রিকায় প্রকাশ এই উপন্যাসটি শ্রাবণ 1280 থেকে ভাদ্র 1281 বঙ্গাব্দ, অর্থাৎ 1873 থেকে 74 খ্রিস্টাব্দ পর্যন্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত মাসিক বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। গ্রন্থাগারের প্রকাশকাল দেখুন 1 জুন 1875 খ্রিস্টাব্দ বা 1282 বঙ্গাব্দ। উল্লেখযোগ্য চরিত্র দেখুন চন্দ্রশেখর, প্রতাপ, শৈবলিনী, দলনী বেগম, মীর কাসিম, রামানন্দ স্বামী প্রমুখ। তারপর আছে 2 নম্বর ঘরে বাইরে, রচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পত্রিকায় প্রকাশ দেখুন, এই উপন্যাসটি বৈশাখ থেকে ফাল্গুন 1322 বঙ্গাব্দে বা 1915 থেকে 16 খ্রিস্টাব্দ প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। গ্রন্থাগারের প্রকাশকাল দেখুন 1916 খ্রিস্টাব্দ বা 1323 বঙ্গাব্দ। উল্লেখযোগ্য চরিত্র দেখুন নিখিলেশ, বিমলা, সন্দীপ, চন্দ্রনাথ বাবু, অমূল্য, পঞ্চু প্রমুখ। খ্রিস্টাব্দ বঙ্গাব্দগুলো পরীক্ষায় কিন্তু মানে ওই যে তারিখগুলো কিন্তু বঙ্গাব্দ ছাড়া হয় না, এগুলোকে আমি খ্রিস্টাব্দ জোর করে করেছি, কিন্তু আপনারা কিন্তু খ্রিস্টাব্দ করতে যাবেন না, কারণ এগুলো কিন্তু অনেকে নির্ণয় করতে জানেন না, আমি পরে বুঝিয়ে দেবো। 3 নম্বর দেখুন দত্তা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পত্রিকায় প্রকাশ দেখুন, এই উপন্যাসটি পৌষ থেকে চৈত্র 1324 বঙ্গাব্দে, অর্থাৎ
1917 থেকে 1918 খ্রিস্টাব্দ এবং বৈশাখ থেকে ভাদ্র 1325 বঙ্গাব্দে বা 1918 খ্রিস্টাব্দ মাসিক ভারতবর্ষ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। গ্রন্থাগারের প্রকাশকাল দেখুন 2 সেপ্টেম্বর 1918 খ্রিস্টাব্দ বা ভাদ্র 1325 বঙ্গাব্দ। উল্লেখযোগ্য চরিত্র দেখুন বিজয়া, নরেন, রাসবিহারী, বনমালী প্রমুখ। এগুলো মনে রাখবেন। তারপর 4 নম্বর গণদেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এটার জন্য তিনি ভারত সরকার সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। পত্রিকায় প্রকাশ দেখুন এই উপন্যাসটি চণ্ডী মণ্ডপ নামে, অর্থাৎ পূর্ব নাম চণ্ডী মণ্ডপ। অগ্রহায়ণ 1347 থেকে 1348 বঙ্গাব্দ বা 1940 থেকে 42 খ্রিস্টাব্দ পর্যন্ত মাসিক ভারতবর্ষ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রথম প্রকাশিত হয়। পরবর্তী পর্যায়ে এই উপন্যাসটি গণদেবতা নামে গ্রন্থাগারে প্রকাশিত হয়। আচ্ছা, গ্রন্থাগারের প্রকাশকাল দেখুন অক্টোবর 1942 খ্রিস্টাব্দ অথবা আশ্বিন 1349 বঙ্গাব্দ। এটা কিন্তু অনেকে 44 বলে না, কিন্তু প্রকাশকাল হবে 1942 খ্রিস্টাব্দ। উল্লেখিত চরিত্র দেখুন দেবনাথ ঘোষ বা দেবু ঘোষ, দায়িক চৌধুরী, হিরুপাল যা গোত্রান্তরে শ্রীহরি ঘোষ হয়েছে, অনিরুদ্ধ, দুর্গা পদ্ম, মহামোপাধ্যায়, শিবশেখর নেহরাদুল্লা, যতীন, গিরিশ প্রমুখ। এই লাইনটা আমাদের বইতে লেখা নেই, চরিত্রটা আমাদের বইতে এডিট করে নেবেন বা সংস্করণ করে নেবেন। এরপর দেখুন 5 নম্বর আরণ্যক, যার রচয়িতা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পত্রিকার প্রকাশ দেখুন এই আত্মজীবনী উপন্যাসটি কার্তিক 1344 থেকে ফাল্গুন 1345 বঙ্গাব্দ, অর্থাৎ 1937 থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত মাসিক প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। গ্রন্থাগারের প্রকাশকাল দেখুন 21 মার্চ 1939 খ্রিস্টাব্দ বা চৈত্র 1345 বঙ্গাব্দ। উল্লেখিত চরিত্র দেখুন সত্যচরণ, রাজু পাঁড়ে, ধাতুরিয়া, ধাউতাল সাউ, মটুকনাথ পাঁড়ে, যুগল প্রসাদ, কুন্টা, ভেঙ্কটেশ্বর প্রসাদ মুন্সি, দবরুপান্না, ভানুমতি, নন্দরা রোজা, গণরি তেওয়ারি, গনু মাহাতো, বিষ্ণুরাম পাড়ে প্রমুখ। এই চরিত্রগুলো কিছু বানানটার মিস্টেক থাকতে পারে, তাড়াতাড়ি করার জন্য টাইপিং হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমার দেখে নেবেন। 6 নম্বর আসছি তুমি সন্ধ্যার মেঘ, যেটা কথা আলোচনা করছিলাম, যেটা এসে সিলেবাসে নেই। সজিত বন্দ্যোপাধ্যায়ের রচয়িতা। পত্রিকায় প্রকাশিত দেখুন এই উপন্যাসটি কোনো পত্রিকায় প্রকাশিত না হয়ে একদম গ্রন্থাগারে প্রকাশিত হয়। গ্রন্থাগারের প্রকাশকাল দেখুন 1958 খ্রিস্টাব্দ বা 1365 বঙ্গাব্দ। এই পত্রিকার প্রকাশটা জানা যায় না, হয়তো একদম গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে। উল্লেখিত চরিত্র দেখুন মহামতি আচার্য, অতীশ, দীপঙ্কর শ্রীজ্ঞান, বৌদ্ধ আচার্য, শিলরক্ষিত, নয়পাল, লক্ষ্মীকর্ণ, অম্বিকা, বীরশ্রী, জাতবর্মা, বিগ্রহপাল, বান্ধুলি, লম্বোদর, বেতসী, রন্তিদেব, অনঙ্গপাল, যৌবনশ্রী, আচার্য বিনয়ধর, রত্নাকর শান্তি প্রমুখ। তারপর আসছে 7 নম্বর কপালকুণ্ডলা, যার রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পত্রিকায় প্রকাশ দেখুন এই উপন্যাসটি কোনো পত্রিকায় প্রকাশিত না হয়, একদম গ্রন্থাগারে প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্রের যে 14টা বাংলা উপন্যাস, তার মধ্যে প্রথম 3টি উপন্যাস একদম গ্রন্থাগারে প্রকাশিত হয়, কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি। তার বাকি 11টা উপন্যাস কোনো না কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছিল, তার মধ্যে বেশিরভাগই কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। গ্রন্থাগারের প্রকাশকাল দেখুন 1866 খ্রিস্টাব্দ বা সংবৎ 1923। চরিত্র দেখুন কপালকুণ্ডলা, নবকুমার, মতিবিবি মানে পদ্মাবতী বা লুৎফাউন্নেসা এরই নাম, তারপর শ্যামা সুন্দরী, কাপালিক প্রমুখ। তারপর দেখুন 8 নম্বর আনন্দমঠ, যার রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পত্রিকার প্রকাশ দেখুন এই উপন্যাসটি চৈত্র 1287 থেকে জ্যৈষ্ঠ 1299 বঙ্গাব্দ, অর্থাৎ মার্চ 1881 থেকে 82 খ্রিস্টাব্দ পর্যন্ত সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত মাসিক বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। প্রথমে হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর সম্পাদনা করেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। গ্রন্থাগারের প্রকাশকাল দেখুন 15 ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ বা 1289 বঙ্গাব্দ। উল্লেখিত চরিত্র দেখুন মহেন্দ্র সিংহ, কল্যাণী, সুকুমারী, ভবানন্দ ঠাকুর, ব্রহ্মচারী সত্যানন্দ, জীবানন্দ, ধীরানন্দ গোস্বামী, সিমি, শান্তি প্রমুখ। তারপর দেখুন 9 নম্বর বিষবৃক্ষ, এটা হচ্ছে রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক বা মনস্তত্ত্বমূলক উপন্যাস। পত্রিকার প্রকাশ দেখুন এই উপন্যাসটি বৈশাখ থেকে ফাল্গুন 1279 বঙ্গাব্দে, অর্থাৎ 1872 থেকে 73 খ্রিস্টাব্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত মাসিক বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। গ্রন্থাগারের প্রকাশকাল দেখুন 1 জুন 1873 খ্রিস্টাব্দ বা 1280 বঙ্গাব্দ। উল্লেখ্য চরিত্র দেখুন নগেন্দ্রনাথ, সূর্যমুখী, কুন্দন নন্দিনী, দেবেন্দ্র, হীরা, কমলিনী, শ্রীশ প্রমুখ। এগুলো সব দেখে নেবেন। 10 নম্বর দেখুন চোখের বালি, রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক মনস্তাত্ত্বিক এবং মনস্তত্ত্বমূলক উপন্যাস। বিষবৃক্ষ হচ্ছে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস, এটা হচ্ছে চোখের বালি হচ্ছে প্রথম সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস। পত্রিকায় প্রকাশ দেখুন এই উপন্যাসটি বৈশাখ 1308 থেকে কার্তিক 1309 বঙ্গাব্দ, অর্থাৎ 1901 থেকে 2 খ্রিস্টাব্দ পর্যন্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত মাসিক নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, যে কিন্তু নবপর্যায় বঙ্গদর্শন।
গ্রন্থটা প্রকাশকাল দেখুন 5 এপ্রিল 1903 খ্রিস্টাব্দ বা 1309 বঙ্গাব্দ। উল্লেখ্য চরিত্র দেখুন মহেন্দ্র, আশা, বিহারীলাল, বিনোদিনী, রাজলক্ষ্মী, অন্নপূর্ণা, হরিমতি, খেমি, বসন্ত, সুধ প্রমুখ। এই চরিত্রগুলো কিন্তু এসএসসির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বা বিহার স্টেট এখানেও গুরুত্বপূর্ণভাবেই এগুলো কিন্তু উপস্থাপিত হবে। 11 নম্বর দেখুন বউ ঠাকুরানীর হাট, রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পত্রিকার প্রকাশ দেখুন এই উপন্যাসটি কার্তিক 1288 থেকে আশ্বিন 1290 বঙ্গাব্দ, অর্থাৎ 1881 থেকে 82 খ্রিস্টাব্দ পর্যন্ত মাসিক ভারতী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। গ্রন্থের প্রকাশকাল দেখুন 11 জানুয়ারি 1883 খ্রিস্টাব্দ বা পৌষ 1289 বঙ্গাব্দ বা পৌষ 1804 শকাব্দ। উল্লেখিত চরিত্র দেখুন প্রতাপাদিত্য, বসন্ত রায়, বিভা, উদয়াদিত্য প্রমুখ। সবসময় যে 78 হবে মানে খ্রিস্টাব্দ থেকে 78 বিয়োগ করলে যে শকাব্দ হবে তা নয়, অনেক ক্ষেত্রে কিন্তু 79 বিয়োগ করতে হয়। তো দেখুন 12 নম্বর চরিত্রহীন, রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পত্রিকার প্রকাশ দেখুন এই উপন্যাসের কিছু অংশ কার্তিক 1320 থেকে চৈত্র 1321 বঙ্গাব্দ, অর্থাৎ 1913 থেকে 15 খ্রিস্টাব্দ পর্যন্ত মাসিক যমুনা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ রূপে গ্রন্থাকারে প্রকাশিত 5ম সংস্করণে অর্থাৎ 1937 খ্রিস্টাব্দে লেখক কিছু পরিবর্তন করেন। গ্রন্থের প্রকাশকাল দেখুন 11 নভেম্বর 1917 খ্রিস্টাব্দ বা কার্তিক 1324 বঙ্গাব্দ। উল্লেখিত চরিত্র দেখুন সতী, সাবিত্রী, দিবাকর, কিরণময়ী, উপেন্দ্র, সুরবালা, বিপিন প্রমুখ। 13 নম্বর দেখুন খুবই গুরুত্বপূর্ণ, এর 4টা পর্ব আছে। একটা পর্ব বিহার স্টেটে পড়তে হবে। শ্রীকান্ত প্রথম পর্ব, রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পত্রিকা প্রকাশ দেখুন এই উপন্যাসটি শ্রীকান্তের ভ্রমণ কাহিনী নামে, মানে পূর্ব নাম ছিল শ্রীকান্তের ভ্রমণ কাহিনী, মাঘ থেকে চৈত্র 1322 বঙ্গাব্দে অর্থাৎ 1916 খ্রিস্টাব্দ এবং বৈশাখ থেকে মাঘ 1323 বঙ্গাব্দে অর্থাৎ 1916 থেকে 17 খ্রিস্টাব্দ মাসিক ভারতবর্ষ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রথম প্রকাশিত হয়। পরবর্তী পর্যায়ে এই উপন্যাসটি শ্রীকান্ত প্রথম পর্ব নামে গ্রন্থাগারে প্রকাশিত হয়। গ্রন্থাগারে প্রকাশকাল দেখুন 12 ফেব্রুয়ারি 1917 খ্রিস্টাব্দ বা মাঘ 1323 বঙ্গাব্দ। উল্লেখ্য চরিত্র দেখুন শ্রীকান্ত, অমলা দিদি, ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী প্রমুখ। এই 3-4টা চরিত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এসএসসির ক্ষেত্রে হোক বিহার স্টেটের ক্ষেত্রে হোক। তবে একটা জিনিস দেখবেন, বারবার বলছি যে শুধুমাত্র এই যে ভারতবর্ষ পত্রিকার নামটা মনে রাখবেন, তারিখ মনে রাখার দরকার নেই, এগুলো বঙ্গাব্দ তারিখ দেওয়া থাকে, আমি খ্রিস্টাব্দটা করেছি জোর করে। তো এই ভারতবর্ষটা মনে রাখবেন আর শুধুমাত্র এই 1917 খ্রিস্টাব্দ এটা মনে রাখবেন, ঠিক আছে? বাকিগুলো কিন্তু বাকি সালগুলো মনে রাখার দরকার নেই, আর চরিত্র যেমন আছে সেটা মনে রাখবেন। তারপর আসছি আজকের শেষ উপন্যাস ব দিদি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পত্রিকায় প্রকাশ এই উপন্যাসটি বৈশাখ থেকে আষাঢ় 1314 বঙ্গাব্দে অর্থাৎ 1907 খ্রিস্টাব্দে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী শ্রীমতী সরলা দেবী সম্পাদিত মাসিক ভারতী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এটি কিন্তু শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাস। গ্রন্থাগারে প্রকাশকাল দেখুন 30 সেপ্টেম্বর 1913 খ্রিস্টাব্দ বা 1320 বঙ্গাব্দ। উল্লেখিত চরিত্র দেখুন সুরেন্দ্রনাথ, মাধবী মানে যে উপন্যাসে বড়দিদি ছিলেন, আর প্রমীলা প্রমুখ। এই হচ্ছে 14টি উপন্যাসের পত্রিকায় প্রকাশ, গ্রন্থাগারে প্রকাশকাল এবং উল্লেখিত চরিত্র। পরবর্তীকালে আরও ভিডিও দেওয়া হবে, আরও ক্লাস করানো হবে বিহার স্টেটকে নিয়ে, যেগুলোতে গল্প, প্রবন্ধ, নাটক এগুলো কিন্তু উপস্থিত থাকবে। তো তার আগে যার চ্যানেল নতুন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।